তারপরে হচ্ছে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন থাকবেন যিনি আসলে এই দুর্নীতি দমন নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন। সুতরাং এই যে একটা কমিশন, এই 7 জনের একটা কমিটি, এই কমিটি 5 জনের একটা কমিশন মানে কমিটি আসলে রাষ্ট্রপতিকে সুপারিশ করবেন এবং এটা কম হয়ে গেছে। সুতরাং এই যে চোরের মন পুলিশ পুলিশ, এইটা তো আমরা জানি। এই পুলিশ পুলিশ যে তারা করছে, তারা যে আসলে ভবিষ্যতে চুরি করার বড় বড় ফাঁদ তৈরি করছে, এটা তো আমাদের আসলে বুঝতে আর বাকি নাই। দেখেন, এবার আমরা বলি পুলিশ কমিশনের কথা। দেখেন, পুলিশ কমিশন নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। এটি আসলে একটা পুলিশি আমলাতান্ত্রিক একটা কমিশন হয়ে পুলিশ সংস্কার কমিশন, এত গুরুত্বপূর্ণ একটা কমিশন নিয়ে আমরা কিন্তু কথা বলতে পারিনি। শেষের দিকে একদিন আমরা আমাদের আমরা কয়েকটা দল মিলে আমরা বললাম যে না, এটা নিয়ে আলোচনা করতেই হবে। তখন আলোচনা করা হলো এবং সেখানে কিন্তু এই স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করার ক্ষেত্রে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। সুতরাং বিএনপির যখন নোট অফ ডিসেন্ট ছিল না, তার মানে বিএনপিটা মানছে। কিন্তু দেখেন, পুলিশ কমিশনের এই আইজিপি নিয়োগ, এইটার জন্য একটা ছোট্ট একটা সুপারিশ দেওয়ার কথা এই পুলিশ কমিশনকে আরো অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, সব না মানলেন। কিন্তু একটা ক্ষমতা দেওয়া হয়েছিল যে পুলিশ কমিশন থেকে যে আইজিপি নিয়োগের সুপারিশ, যেটা আবার সরকার মানতে বাধ্য না, অধ্যাদেশে সেটা লেখা ছিল যে তারা একটা সুপারিশ করবে, 3 জনের নাম সুপারিশ করবে, যেটা সরকার মানতে বাধ্য না। কিন্তু এই সুপারিশটা দিতেও তারা এই পুলিশ কমিশনকে বাধা দিচ্ছে। এর কারণে কিন্তু এই অধ্যাদেশটি বাতিল হচ্ছে। সুতরাং সরকারের এবং এই যে রাজনৈতিক প্রভাব মুক্ত যে একটা পুলিশ বাহিনী আমরা তৈরি করতে চাচ্ছিলাম, তারা বাধাগ্রস্ত হবে বলে তারা মনে করছে। দেখেন, আরো একটি বিষয় যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, প্রশাসক নিয়োগ নিয়ে আমরা কথা বলছি যে প্রশাসক নিয়োগ অধ্যাদেশ। দেখেন, এই সরকার আসলে কি করছে, একদম এক কথায় যদি বলি, এই সরকার যেটা করছে সেটা হচ্ছে যে যেই অধ্যাদেশটি তাদের নির্বাহী ক্ষমতা কমাচ্ছে, সেই অধ্যাদেশ বাতিল করছে। আর যে অধ্যাদেশ বিশেষ পরিস্থিতির জন্য রাখা হয়েছিল, সেই অধ্যাদেশ আবার এই মুহূর্তে তারা চালু করছে, যাতে তাদের ভবিষ্যতে নির্বাহী ক্ষমতা আরো বাড়ায়। দেখেন, এই যে আওয়ামী লীগের সময়, গণঅভ্যুত্থানের পরপর আওয়ামী লীগের যে বিতর্কিত যে জনপ্রতিনিধিরা ছিল বিভিন্ন জায়গায়, তাদের কিন্তু অপসারণের একটা অধ্যাদেশ ছিল এবং নিয়োগের অধ্যাদেশ ছিল। সেটা বিশেষ পরিস্থিতি। এখানে আমাদের সাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন, তিনিও এই ব্যাপারে বলবেন যে ওনাদের সময় এটা করেছিলেন। সেটা হচ্ছে যে এই অধ্যাদেশ যখন তারা করেছেন, এটি সেই সময়ের জন্য একটা বিশেষ পরিস্থিতির জন্য কিন্তু এটি করা হয়েছে। কিন্তু এখন এসে দেখেন, এই অধ্যাদেশটি কিন্তু আবার বিএনপি সরকার বলছে এটা থাকবে। কারণ তার মানে দেখেন, এটা কত বড় একটা যথেচ্ছ এর একটা ব্যবহার হওয়ার সুযোগ আছে সামনে। যখন কিনা এই সামনে এই জনপ্রতিনিধিরা হবেন, তারাও কিন্তু সরকারের একেবারে সরাসরি তাদের কথা না শুনলে তাদের কিন্তু যে কোনো সময় এই অধ্যাদেশ দিয়ে সরিয়ে দেওয়া হবে। সুতরাং যখন গণভোট অধ্যাদেশ নিয়ে আমাদের অতি শ্রদ্ধাভাজন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যে এই অধ্যাদেশের তো এখন দরকার নাই, এই গণভোট তো হয়ে গেছে, এই অধ্যাদেশ এখন বাতিল হয়ে যাবে। তখন আমার প্রশ্ন হচ্ছে, এই বিশেষ পরিস্থিতিতে যে অধ্যাদেশটি করা হয়েছিল সেটি কেন এখন বাতিল হবে না? মানে এই প্রশ্নের উত্তর আসলে উনাদের কি? সুতরাং এই জায়গায় এবং খুবই গুরুত্বপূর্ণভাবে বিএনপি তার 31 দফা এবং তার ইশতেহারে, এই যে সবার আগে বাংলাদেশে যে নির্বাচনের আগে 7 দিন আগে যে তারা ইশতেহার দিল, সেই ইশতেহারেও কিন্তু তারা সেম কথা বলেছে, আবার বরখেলাপ করছেন। এবং আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে দেখেন, মানে কত বড় চোর আমরা বানানোর জন্য একটা রাস্তা করে দিচ্ছি। আমাদের আসলে সবার যে এই জায়গায় মানে সচেতন হওয়া দরকার। দেখেন, আন্দোলন করলে আমরা দেখেছি যে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় 16 মাসে 2000 আন্দোলন হয়েছে না? আপনারা দেখেছেন, আপনারাই কভার করেছেন। এই 16 মাসে 2000 আন্দোলন তাহলে কারা করিয়েছে? এটাও যে আসলে রাজনৈতিক পেছনে একটা রাজনৈতিক উস্কানি ছিল, এটা তো আমরা বুঝি। এবং সরকারি চাকরিজীবী যারা, তাদের পক্ষ থেকে 76% আন্দোলন হয়েছে এই গত 18 মাসে। সুতরাং আমি বলতে চাই যে সেই সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই আন্দোলনগুলোর ক্ষেত্রে তাদের এক ধরনের তারা অধ্যাদেশ নিয়েছিল। সেটা হচ্ছে যে তারা বলেছিল যে সরকারি চাকরিজীবী তারা যদি আসলে আন্দোলনে যায়, তাহলে 28 কর্মদিবসের মধ্যেই তাদের সরাসরি বরখাস্ত করবার একটা আইন তারা করেছিল। এখন সেই আইনটা কিন্তু এই বিএনপি সরকার রেখে দিতে যাচ্ছে। তার মানে তাদের উস্কানিতে যেই আন্দোলনগুলো, সেই আন্দোলন করা তো শেষ, এখন তার দরকার নাই। তার মানে এখন তো ধরেন সরকারের বিরুদ্ধে যদি কেউ যৌক্তিক দাবিতেও, কোনো সরকারি কর্মকর্তা বলেন বা সরকারি কর্মচারী বলেন, তারা যদি যৌক্তিক দাবিতে মাঠে নামে, সেটা তো তাদের লোক না, তাহলে সেই ভিন্নমত কেন তারা আসলে দমন করবে? তাদের অবশ্যই তারা 28 কর্মদিবসের মধ্যে তাদের হচ্ছে বরখাস্ত করবে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এখন আমরা যে হীরক রাজার দেশে এত দ্রুত পৌঁছে গেলাম,
এই পরিস্থিতিতে পৌঁছে গেলাম। এই জায়গাতে আমার মনে হয় যে আরেকটু দেরি করতে পারতেন ওনারা। এটা খুব নির্লজ্জভাবে এবং নগ্নভাবে তারা এই কাজটি করছেন এবং নিজেদের নির্বাহী ক্ষমতা বাড়ানোর জন্য আসলে সাধারণ মানুষকে একটা পুতুল বানিয়ে ফেলার যে প্রবণতা আমরা দেখছি, সেটি কিন্তু আমরা আমাদের জন্য আসলে অশনি সংকেত। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে এই সচেতনতা জরুরি এবং সবার যার যার অবস্থান থেকে এই অধ্যাদেশগুলো নিয়ে কথা বলা এবং এই অধ্যাদেশগুলো যাতে বাতিল না হয়, যেগুলো আসলে জনস্বার্থে গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমি সরকারেরও পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আহ্বান জানাই যে সরকারেরও আসলে টনক নড়া উচিত, তারা বসে ফিরেন। কারণ এই জিনিসগুলো যেটা দিয়ে আসলে মানুষকে হাত পা বন্দি করে রাখা যাবে, তাদের হাত পা বেঁধে রাখা যাবে, এরকম অধ্যাদেশ আমাদের আর দেখায় না। সংস্কার কমিশন গুলোতে আমাদের মতামত দিলাম, তারপর ঐক্যমত্য কমিশন হলো, সেখান থেকে সংবিধান সংস্কারের একটা কিন্তু আলাপ ছিল এবং সেই আলাপটা জুলাই জাতীয় সনদ, তারপর গণভোট এবং গণভোটের পরে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টের একটি গাঠনিক ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, এরকম একটু স্মুথ হয়। কিন্তু আমরা দেখতে পেলাম এই উত্তরণের সময়কালেই এই সরকার আবার তার পরিচয়, সে পূর্বের পরিচয়, যে ফেসিবাদী মনোভাব, সেটি কিন্তু ইতোমধ্যে প্রকাশ করে ফেলেছে। আপনারা ইতোমধ্যে আমাদের আলোচকদের কথায় শুনতে পেরেছেন। তাহলে তো ভাই আমাদের স্পেশাল কোনো আইনেরই দরকার ছিল না, আমার তো পেনাল কোডই আছে, আমার তো পেনাল কোড যথেষ্ট সব এইসব বিচার করার জন্য। তাহলে কেন আমি আবার স্পেশাল আইনগুলো করলাম? মানে একজন চিফ প্রসিকিউটর যখন এরকম নবিশ কথাবার্তা বলেন তখন আমাদের আসলে হতাশ লাগে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি উক্তি নিয়ে বেশ আলোচনা হয়, সংবিধান ছুঁড়ে ফেলার যে আলোচনা সেটি নিয়ে বিএনপির পক্ষ থেকে দেখলাম। সরকার প্রতিষ্ঠিত হবে বলতে উনি কি বুঝিয়েছিলেন? যেই সরকার নিজের শক্তিতে জনগণের কথা না মেনে নিজের এক্সিকিউটিভ পাওয়ারকে ব্যবহার করে তার মতন করে সংবিধান পরিবর্তন করতে পারবে না। তো আমরা তো এখন আবার দেখতে পাচ্ছি আপনারা সেই পথেই আগাচ্ছেন। আপনারা তো জনগণের কথা মানছেন না। জনগণ, আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য শুনলাম পার্লামেন্টে, উনি নাকি সভরেন্টির আমাদেরকে সংজ্ঞা শেখাচ্ছেন নতুন করে, যে পার্লামেন্ট নাকি সভরেন। কিভাবে সভরেন? জনগণ 2001 দেখেন, 96 দেখেন, প্রত্যেকবার জাতিকে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। এখন তারা অনেক আগে থেকেই, মানে এটা তো ধরেন আমরা বিগত ফেসিস্ট সরকার যখন শুরু করেছিল 2009 সাল থেকে, তারা কিন্তু একটা সময় তারা এই সময় হাত দেয় নাই, তারা একটা সময় পার করেছে, তারপরে যখন তারা শক্তি সঞ্চয় করেছে তখন তারা হাত দিয়েছে। কিন্তু এই সরকার মানে সেই সময়টুকু নেওয়ারও প্রয়োজন মনে করছে না। এখানে বদিউল আলম ভাই আছেন, সেই 1/11 সরকারের সময় ওনারা কিন্তু আমরা আশা করব জনগণ আপনাদেরকে যে ক্ষমতা দিয়েছে, জনগণ গণভোটের মাধ্যমে যে সংস্কার বাস্তবায়ন করতে চায় আপনারা তা অবিলম্বে বাস্তবায়ন করবেন। না হলে জনগণ যখন রাজপথে নামে তখন সংবিধান বলে কিছু থাকে না। সেটি কিন্তু 5 তারিখে আপনারা প্রমাণ পেয়েছেন, আপনারা স্বচক্ষে দেখেছেন। আমরা আশা করব আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন এবং সেই মোতাবেক জনগণের পক্ষে, জনগণের সরকার হয়ে দেশ পরিচালনা করবেন। সবাইকে শুভেচ্ছা। আমি এত ওভারওয়েলড এই কিছুদিন ধরে যে ঘটনাগুলি ঘটছে, যে কোথায় শুরু করবো আর কোথায় শেষ করবো এটাই আমি বুঝতে পারছি। তবে একটু বলি, সেটা হচ্ছে যে আমরা একটা আলোচনা আচ্ছা ঠিক শোনা যাচ্ছে। তো তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে ক্রসরোড যেটাকে বলে ফ্রন্ট, এবং এই সময়টায় 2/3 মেজরিটি নিয়ে একজন দল পাওয়ারের ক্ষমতায় আসছে। এটা আরো দুর্ভাগ্য, কারণ মরার উপরে খাড়ার ঘর। তার কারণ হচ্ছে আমাদের মতো দেশে বা যে কোনো দেশে আমি বলবো 2/3 মেজরিটি একটা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি, এবং এটা পেয়েছি মূলত আমি বলবো আমাদের এই নতুন প্রজন্মের জন্য, এবং তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং এই তাদের সামনে বসে আমার জেলার আপা জিজ্ঞাসা করছিলেন তুমি কি আশাবাদী? আমি বললাম আমি আশাবাদী। কেন আশাবাদী? কারণ তোমরা আছো, সেই জন্য আশাবাদী। তোমরা ভবিষ্যৎ, তোমরা আমাদের ভবিষ্যৎ, এবং তোমরা আমাদেরকে দেখিয়েছো যে পরিবর্তন করা যায়, এবং আমরা আশা করছি তোমরা এই পরিবর্তন করবে। তোমাদের উপরে আশা আছে বলেই আমার আশা আছে। সেজন্য আমি বাকি কথাগুলি বলছি। সেটা হচ্ছে যে একটা রিপাবলিককে বাঁচিয়ে রাখতে গেলে
জনগণ এবং সবার সক্রিয় ভূমিকা থাকতে হবে। কোনো সময় একটা সাংঘাতিক আন্দোলন করতে হয়, কোনো সময় বিপ্লব করতে হয়, যখন যেটা লাগে সেটা করতে হয়, কিন্তু জনগণকেই করতে হয় এবং জনগণকে তার জন্য ওয়াকিবহাল করতে হয়, মোটিভেট করতে হয় এবং তাদেরকে সোচ্চার করতে হয়, সংগঠিত করতে হয়। এবং এই কাজগুলি হচ্ছে তোমরা করবে, এবং এই কাজগুলি সবচেয়ে জটিল কাজ, সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে গুরুতর কাজ, সবচেয়ে গোড়ার কাজ। এবং এইগুলিকে যদি এখন এই মুহূর্তে অবহেলা করা হয় বা কোনো রকম ভাবে এটাকে কোনো রকম মানে বেনিফিট অফ দি ডাউট দিয়ে কোনো রকম করা যায়, আমাদের এখন আমরা যেই সময়ে আছি আমরা এখান থেকে বেরোতে পারবো না। কেন বেরোতে পারবো না? তার কারণ হচ্ছে আমরা কিন্তু একটা দেশের একটা গণতন্ত্রের কিভাবে কার্যকর করা যাবে সে কথা বলছি না, আমরা কিন্তু তাকে কিভাবে এফিশিয়েন্ট করা যাবে, কিভাবে দেশকে উন্নতির পথে নেওয়া যাবে সেসব কথা বলছি না। আমরা কি বলছি? আমরা বলছি চুরি, ডাকাতি, গুম, খুন। আমরা বলছি এগুলির রাস্তাগুলি কেমন খুলে দেওয়া হচ্ছে। আমরা বলছি কি অসাধারণ কথাবার্তা, এই একটা অসম্ভব একটা সম্ভাবনাময়ী একটা সময়ের মধ্যে আমি তো অমানবতা দেখছি সব জায়গায়। আমি দেখছি যারা এইসব করছে তারা তো অ্যাকচুয়ালি তাদের মধ্যে মানবতা নেই। কারণ এই কিছু সংকীর্ণতা, কিছু শর্ট সাইটেডনেস, সেলফ সেন্টার্ডনেস এর জন্য আমরা হারিয়ে ফেলেছি আমাদের একটা সুযোগ। মুক্তিযুদ্ধের পরে যেটা হয়েছিল আমরা হারিয়ে ফেলেছি দূরদৃষ্টিতার অভাব এবং আত্মকেন্দ্রিকার অভাব, কেন্দ্রিকতার জন্য এবং স্বার্থপরতার জন্য আমরা হারিয়ে ফেলেছি। আবার হারাতে বসছি। এটা তো একটা সাংঘাতিক ব্যাপার। আমরা একটা সাংঘাতিক ভাবে ধরতে হবে এটাকে এবং এটাকে সোচ্চার করে নিয়ে আসতে হবে। আন্দোলন ছাড়া, সংগঠিত আন্দোলন ছাড়া এইটা কোনোভাবে কিছু ঠিক করা যাবে না। 2/3 মেজরিটি দেশের জনগণ একটা দলকে ক্ষমতা দিয়েছে, সে সংবিধান পরিবর্তন করে ফেলতে পারে। তার অসম্ভব ক্ষমতা, সেই অসম্ভব ক্ষমতায় আশা করা যাবে না। এবং তার নিয়ত বোঝা গেছে। নিয়তটা বলি, তার নিয়ত হচ্ছে এই যে বলে গেল, তোমরা যে বলে গেল, তার নিয়ত হচ্ছে চুরি করা, তার নিয়ত হচ্ছে ডাকাতি করা, দেশকে ধ্বংস করা। তার হচ্ছে তারা নিজেরা তাদের সমস্ত শোষক গোষ্ঠী তাদের সুবিধা অর্জন করে চলে যাওয়া। এখানে দেশের কোনো মঙ্গলের কথা কিছু নাই। এই যে 11টা অধ্যাদেশ ক্যান্সেল করা হলো, এর প্রত্যেকটাই হচ্ছে চেকস এন্ড ব্যালেন্সকে ইমপ্রুভ করার জন্য, পাওয়ার সেপারেশন অফ পাওয়ার এন্ড লিমিটেশন অফ পাওয়ার করার জন্য। এইগুলি ছাড়া একটা সুশাসন চলে না, এইগুলি ছাড়া গণতন্ত্র চলে না। গণতন্ত্রকে কখনো টেকসই করা যায় না। সেপারেশন মানে ক্ষমতার পৃথকীকরণ এবং ক্ষমতার সীমিতকরণ, এটা হচ্ছে মুদ্রা কথা। এবং এই একজন আরেকজনকে যে চেকস এন্ড ব্যালেন্স দেবে সেই জন্য এই সেপারেশনটা করা হয়। সেপারেশনটা করে যদি বিচার বিভাগের যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দেয়, তাহলে একটা বিচারক যেই কাগজে রায় লিখবে সেই রায়ের কাগজটার জন্য নির্বাহী বিভাগের কাছে ধর্ণা দিতে হবে। তাহলে তার স্বাধীনতা কোথায়? সে কিভাবে নির্বাহী বিভাগকে চেক দিবে, সে কিভাবে লেজিসলেচারকে চেক দেবে? তার স্বাধীনতা হচ্ছে সবচেয়ে আগে। বিচার বিভাগ হচ্ছে একটা সমাজের মেরুদণ্ড এবং তাকে স্বাধীন করা নিয়ে আমরা কথাবার্তা বলছি কেন আমি তাও তো বুঝতে পারছি না। এটা তো অনেক আগে সমাধান হওয়া উচিত। সব বিবেক বিবেচনার ফলই হওয়া উচিত তাদের স্বাধীনতা। হয়তো কম স্বাধীনতা থাকবে, বেশি স্বাধীনতা, এখানে স্বাধীনতাই নেই। তো তুমি বিচার কি করবে? বিচার নেই। তারপরে হচ্ছে ব্যাংকিং সেক্টর হচ্ছে একটা অর্থনীতির মেরুদণ্ড, ধ্বংস করা। আমরা বলছি এইসব ধ্বংস কথা বলছি, আমরা চুরি ডাকাতির কথা বলছি, আমরা এইরকম একটা সুবর্ণ সুযোগে বসে এইসব কথা বলছি। আমার হতাশার কোনো সীমা নেই, কিন্তু তার মধ্যে আশা হচ্ছে তোমরা, আশা হচ্ছে নতুন প্রজন্ম, আশা হচ্ছে সোচ্চার রাখতে হবে, কথা বলে যেতে হবে। সমস্ত বিবেক সম্পন্ন নীতিবান লোক তাদেরকে এই জিনিসটা ধরে রাখতে হবে এবং এখন গড়িমসি করা যাবে না। আমি একটা কথা বলি, আমি কোরআন যেহেতু খুব স্টাডি করি, কোরআনের 2টা আয়াত সাংঘাতিক ভাবে ওয়ার্নিং দিয়েছে মানব জাতিকে। বলছে যে এক দলকে দিয়ে আরেক দলকে দিয়ে যদি প্রতিহত না করা যায়, তার মোকাবেলা না করা যায়, দমন না করা যায়, বাধা না দেওয়া যায়, এই পৃথিবী উচ্ছন্নে চলে যাবে। তাই হয়েছে, উচ্ছন্নে চলে গেছে। আরবি শব্দটা যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে দাফু কথাটা ব্যাপক জিনিস। সেটা হচ্ছে একটা মানুষ যখন অন্যায় করে তাকে বাধা দেওয়া, একটা গ্রুপ যখন অন্যায় করতে থাকে তাকে প্রতিহত করা, একটা মোকাবেলা করা।
বা তার সঙ্গে এগেনস্টে সংগ্রাম করা, যেভাবেই হোক তাকে সাইজ করা, ব্যালেন্স করা, তাকে চেকস করা, এইটা কোরআন নির্দেশনা বলছে যে সমাজ উচ্ছনে চলে যাবে। মানুষ যেহেতু স্রষ্টার প্রতিনিধি এই পৃথিবীতে, এটা কোরআনের ডেফিনিশন, সেই জন্য কোরআন দিচ্ছে এই এই দায়িত্ব মানুষকে যে তারা এই সংগ্রাম করবে, তারা এই চেকস এন্ড ব্যালেন্স আনবে এবং এইগুলি রক্ষা করতে তোমরা সক্রিয় থাকবে। এর মধ্যে এখন হচ্ছে সাংঘাতিক সময় এবং এই কথা বলে আমি রাখবো, বলার অনেক কিছু আছে, কিন্তু আমি এই কথা বলে রাখবো যে তোমরা স্মরণে স্বপ্নে 24 ঘন্টা এই কথা চিন্তা করবে। এখন যদি সময়টা ল্যাপস করে যায় তোমাদের জীবন দুর্বিষহ। আমরা তো চলেই গেছে আমাদের গণকেজ, তোমাদের জীবন দুর্বিষহ। যে সমাজ, যে কাল আসছে আগের থেকেও আরো শতগুণ দুর্বিষহ হবে। যেই শোষক গোষ্ঠী এই প্ল্যানগুলি করছে, এগুলি ডেলিভারেট স্কিম আমি মনে করি, যেগুলি আমি দেখছি একটার পর একটা, টেস্টিং ওয়াটার, ওরা একটা একটা করে দেখছে যে এগুলি পার পেয়ে যায় কিনা। যদি পার তাহলে আর কোনো ইয়া থাকবে না। যে একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে আমরা ভয়াবহ সংকটের মুখোমুখি। আমরা আন্তর্জাতিকভাবে এখন এবারে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এটা হলো এই এই সমস্যা বাইরে থেকে সৃষ্টি, কিন্তু আমরা নিজেরা কিছু সমস্যা সৃষ্টি করছি যেগুলো অপ্রয়োজনীয়। অহেতুকে ঐক্যবদ্ধ ছিল না। জাতীয় পার্টি তখন কিন্তু গুরুত্বপূর্ণ দল ছিল। এই কয়েকটা দলের মধ্যে 3 জোটের রূপরেখা এটা ঐক্যবদ্ধ হয়েছে, তার ভিত্তিতে আনা হয়েছে এবং ওই 3 জোটের রূপরেখা কিন্তু আমি যতটুকু জানি এটা স্বাক্ষরিত ছিল। সংখ্যা লবিস্টের মতামত, এই যে বিশেষ সংসদীয় কমিটি হয়েছে 14, তার মধ্যে 11 জন সরকার দলীয় আর 3 জন হলো বিরোধী দলীয়। তো সিদ্ধান্তটা কিভাবে হয়? দেখুন, এইসব খোঁড়া যুক্তি আমার কাছে বোধগম্য মনে হয়। এবং তো আরো অনেক কিছু বলার আছে, যে আমি আরো গুলো বলবো না, ওটা অনেকেই বলবেন। যেই কথা আমি বলতে চাই জোর দিয়ে, আজকে আমরা যে সংকটের মুখোমুখি, একটা হলো বহির্বিশ্বের সৃষ্ট সংকট, যার ভয়াবহ প্রভাব আমাদের উপর পড়ছে এবং পড়বে, এবং যেই সংকটগুলো আমরা সৃষ্টি করছি, যে গণভোটের রায় নাকচ করে দেওয়া কিংবা একটা নিয়ে টালবাহানা করার, এবং যে অধ্যাদেশগুলো যে সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে এবং এবং মানুষের কল্যাণ বয়ে আনবে, সেগুলো বাতিল করার চেষ্টা করছি কিংবা সেগুলো নিয়ে গড়িবসি করছি। এগুলো আমাদের এই সংকটকে আরো ঘনীভূত করবে। তাই আজকে আমাদের সবচেয়ে দরকার ঐক্য। যে ঐক্যের মাধ্যমে, তোমাদের এই সকলের ঐক্যের মাধ্যমে, আমাদের এই তরুণদের নেতৃত্বে যে এই ঐক্য গড়ে উঠেছিল, আবারও সেই সংকটের দিকে যাব, এবং যার ভয়াবহ পরিণতি শুধু এটা কি এই 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভিশাপে, the curse of the 2/3 majority, হ্যাঁ, সংসদীয় স্বৈরতন্ত্র। তারপরে আরেকটা হচ্ছে আমরা পুরানো পথে হাঁটছি, এবং পুরানো পথে হেঁটে কিন্তু সোচ্চার প্রতিবাদ করছে, আমাদের তরুণরা প্রতিবাদ করছে, আপনারা প্রতিবাদ করছেন, অন্যরা সবাই প্রতিবাদ করছে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, এবং এই নিয়ে আমরা সোচ্চার ভূমিকা পালন করছি। তো আমাকে আশাবাদী করে, যেমনি ভাবে যে 5ই আগস্টের আগে ওই যে কোনো বাধা তার রোধে না পথ কেবলই সম্মুখে চলে। আমি একটা বলেছিলাম যে আমি আসলে সত্যি কথা বলতে সংস্কার নিয়ে, পজিটিভ যে সংস্কার, যে এই সংস্কারগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমরা তো আসলে শেখ হাসিনার সময়ে পিছাতে পিছাতে যে জায়গায় আসছি, দেওয়ালে পিঠ থেকে গেছিল। হ্যাঁ, আমরা তো সেই দেওয়ালে পিঠ থাকার থেকে, তো আমি দেখছি আসলে আমরা তো আগানোর স্বপ্ন নিয়েই তো আসলে এই সংস্কার কমিশন সবকিছু। আমার কাছে মনে হয় আমরা এই জায়গায় থাকবো না। এই জায়গায় যে থাকবো না সেটার ইন্ডিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনি দেখেন এই যে আপনার 4টা যে অধ্যাদেশ বাতিল হয়েছে, এই অধ্যাদেশগুলো কোন কোন অধ্যাদেশ আপনারা খেয়াল করে দেখেন, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই অধ্যাদেশ সবচেয়ে বড় অধ্যাদেশ হচ্ছে আপনার সুপ্রিম কোর্টের বা আমাদের বিচার বিভাগের যে স্বাধীনতা। অনেক মামলা কিন্তু এখানে যারা ল প্রফেশনে আছেন যারা জানেন, এটা একটা কন্টিনিউয়াস একটা এক ধরনের সম্পর্কে কিন্তু রাজনৈতিক দল, সিভিল সোসাইটির কোনো ধরনের কারো কোনো দ্বিমত নাই। একটা অধ্যাদেশ যেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, আমার পাশে একজন অন্তর্বর্তীকালীন সরকারের একজন অনেক ক্রিটিসাইজ করেছে, আমরা অনেক ক্রিটিসাইজ করেছি, ওনাদের আরো অনেক কিছু করা উচিত ছিল সংস্কার নিয়ে। বাট অ্যাটলিস্ট যেই কয়েকটা ভালো কাজ ওনারা করেছে বা সাহসী প্রয়োজনীয় কাজ করেছে,
এবং সেই কাজটার মধ্যে একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই বিচার বিভাগের স্বায়ত্তশাসনের জন্য এই গত 30-40 বছরের মধ্যে একটা ডেডলক ছিল, সেটাকে ওনারা অ্যাড্রেস করে অধ্যাদেশ তৈরি করেছিল এবং যাতে বিচারকদের মানে নিয়োগ কিভাবে হবে সেটার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হবে সেটার একটা অধ্যাদেশ করেছিল। এই দুইটা অধ্যাদেশই খুবই প্রোগ্রেসিভ অধ্যাদেশ, কিন্তু এই দুইটা অধ্যাদেশই কিন্তু বাতিল করা হয়েছে। 133টা অধ্যাদেশের মধ্যে এই 2-3টা অধ্যাদেশকে টার্গেট করে বাতিল করা হয়েছে। এখন আপনাদের প্রশ্ন উঠতে পারে যে কেন, কারণ এখানে কিন্তু সালাউদ্দিন আহমেদ সাহেব কিন্তু যখন ওই সংস্কার কমিশনে কথা হয়েছিল তখন কিন্তু ওনারা কিন্তু এটার এগেইনস্টে কথা বলেনি যে না এটা করা উচিত না বা এটা করলে সমস্যা হবে। দে অলসো এগ্রি। তাহলে কেন করা হলো? আমি যদি বলি এখানে করার মধ্যে এক ধরনের কোট অ্যান্ড কোট প্ল্যান আছে। সেই প্ল্যানটা আমার কাছে মনে হয় যে আমরা অনেকেই ভাবছি যে এই সংস্কার হচ্ছে, না হলে কি হবে। আই এম মাচ মোর কনসার্ন অ্যাবাউট আগামী 2030 সালের ইলেকশন। 2030 সালে ইলেকশন কিভাবে হবে? কারণ আপনারা চিন্তা করেন এই যে সরকার কিন্তু অলমোস্ট ধরে নিয়েছে যে তারা মানে খুব বেশি পপুলারিটির ব্যাপারে কিন্তু ওনাদের খুব একটা চিন্তা আছে বলে মনে হয় না। হ্যাঁ, ওনারা হয়তো বলে যে আমার তেলের দাম বাড়লে না বাড়ানো একটা পপুলারিটির ব্যাপার, কিন্তু অনেক কাজ কিন্তু ওনারা করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে গতকাল মন্ত্রী মিনিস্টারদের ছেলে মেয়েদেরকে বিসিবিতে অ্যাপয়েন্ট করা, ওনারা কি জানে না যে এগুলি সাধারণ মানুষ ভালো করেই জানে, ওনাদেরকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। এগুলি করবে সরকারের প্রধান কে হবে? আপিল বিভাগের জ্যেষ্ঠ মানে এক্স বিচারপতি। আপনারা অঙ্ক মিলাই দেখেন, বিচার বিভাগকে কন্ট্রোল করার মেইন উদ্দেশ্যটা আসলে কি হতে পারে? যখন কথা হবে তখন আমরা বলবো যে না, আমরা আসলে জুলাই সনদ থেকে গণভোটে যে স্পেসিফিক্যালি বলা আছে যে জিনিসগুলি করতে হবে, বাধ্যতামূলক ভাবে করতে হবে, সেগুলোকে আমরা আসলে চাই যত দ্রুত সম্ভব ইমপ্লিমেন্টেশন করার জন্য। আমার কাছে মনে হয় যে গত 10-15 বছরে আমাদের রাজনীতি যেভাবে আবর্তন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে, আমার কাছে মনে হয় আমরা সেই জায়গাতেই আবারও ফিরে যাচ্ছি। আগামী 2030 সালের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, নিরপেক্ষভাবে হয়, সেই দাবি আমাদের এখন থেকেই করতে হবে। বিষয়টা দেখতে পাচ্ছেন, আমি একটু বিষয়ের দিকে সবার মনোযোগ আকর্ষণ করতে চাই। আমরা যে শিরোনাম ঠিক করেছি সেটা হচ্ছে সংসদে আলোচনা চলছে সংসদীয় সার্বভৌমত্ব বা সংসদ সার্বভৌম। এই কথা আমরা আমাদের স্যার সালাউদ্দিন আহমদের মুখে শুনছি। এই যে স্যার বললাম, এটা ব্যঙ্গ করে বলি নাই, উনি নিজেই বলছেন যে উনি সংবিধান পড়াচ্ছেন সবাইকে। এটা আপনারা শুনেছেন, উনি সংসদে বলেছেন যে এখন আমি মাস্টারি করতে হবে, উনি বলেছেন এই কথা। কাজে উনাকে তো স্যার বললে সমস্যা নেই, উনি আমাদের সবার স্যার। তো স্যার বলছেন সংসদ সার্বভৌম। আসলে সংসদ সার্বভৌম বলতে যেটা ওনারা বোঝাচ্ছেন এটা হচ্ছে এই জিনিস যে শিরোনামটা আমরা ঠিক করেছি, এটা হলো সংসদীয় স্বৈরতন্ত্র। কিরকম স্বৈরতন্ত্র এটা? তারা কিন্তু বলছেন যে আমাদেরকে জনগণ ভোট দিয়েছে, যেটা আমাদের জাভেদ হাসান বলে গেলেন, আমাদেরকে জনগণ সার্বভৌম, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, কাজে আমরা সার্বভৌম। মানুষ গরু খায়, গরু ঘাস খায়, কাজে মানুষ ঘাস খায়, ওই ধরনের যুক্তি আর কি। এখন এটা কিভাবে হচ্ছে? ওনারা সংসদীয় বিশেষ কমিটি করেছেন অধ্যাদেশগুলো রিভিউ করার জন্য, এবং সেই কমিটিতে সালাউদ্দিন আহমদী ডিফেক্টো প্রধান। তিনি সিদ্ধান্ত নিচ্ছেন কোন অধ্যাদেশ থাকবে, কোন অধ্যাদেশ থাকবে না। এবং পরবর্তীতে ওনাদের সংসদীয় যে দল, সেই দলের মিটিং এ স্কুলিং করানো হচ্ছে সংসদ সদস্যদেরকে যে আপনাদেরকে এই অবস্থান নিতে হবে। অর্থাৎ কণ্ঠভোটে হ্যাঁ বলুন না বলুন, হ্যাঁ বলুন না বলুন। অর্থাৎ আপনারা দেখেছেন ওই যে মনিরা শারমিন যে অধ্যাদেশটা কথা তুলেছেন, সরকারি কর্মচারী কর্মকর্তা কর্মচারীদের যে শৃঙ্খলার যে অধ্যাদেশ, এই অধ্যাদেশটা আমি পড়ছি না, আমার খুব মজা লাগছিল। 3 মিনিটে পার্লামেন্টে 3 মিনিটে পাশ হয়েছে, মাত্র 3 মিনিটে। আপনারা কি অধ্যাদেশের পক্ষে হ্যাঁ বলুন? হ্যাঁ, হাত তুলেছে সবাই এইভাবে, এর বেশি কিন্তু কিছু না। আচ্ছা দেখেন, এই যে নওশাদ জামিল একজন অত্যন্ত লার্নেড এবং আমি বলবো যে যোগ্য সংসদ সদস্য, তিনি ওই মানবাধিকার কমিশন সহ গুম কমিশন যেগুলো বাতিল করে দিচ্ছে বিএনপি তার সরকার, তার দল, সেটার বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং একটা লম্বা ফিরিস্তি আমরা করেছি, এক্সেলেন্ট রাইট আপ, কোনো সন্দেহ নাই। আমি আপনাদের সামনে আমরা আপনাদেরকে সাক্ষী রেখে প্রশ্ন করছি, এই একই নওশাদ জামিল দলের সিদ্ধান্তের বিরুদ্ধে পার্লামেন্টে না বলতে পারবেন কিনা? পারবেন না, কারণ আর্টিকেল 70। উনি ওই সংসদীয় কমিটিতে না বলছেন, মানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কিন্তু তিনি কিন্তু সংসদের ভেতরে নোট অফ ডিসেন্ট দিতে পারবেন না। ওনার ইচ্ছার বিরুদ্ধে উনাকে হাত তুলতে হবে যে হ্যাঁ আমি দলের সিদ্ধান্তের পক্ষে আছি, দল যেটাকে না বাতিল করতে বলবে বাতিল করব, দল যেটাকে রাখতে বলবে সেটা রাখবো। এটাই হচ্ছে আমাদের সোকল্ড সংসদীয় সার্বভৌমত্ব, যেটা আসলে এক ব্যক্তির স্বৈরতন্ত্র ছাড়া আর কিছু না। এখন সে এক ব্যক্তিটাকে নিন্দুকেরা, আমার কথা না, নিন্দুকেরা নানা ধরনের গুঞ্জন করতেছে যে সে এক ব্যক্তিটাকে। আমরা অবশ্য সংসদে শুনি বিএনপি পার্লামেন্টারি ডেমোক্রেসি অনেক ভালো বুঝে, আমরা বুঝি না, এরকম একটা কথা তাদের দিক থেকে আমরা খুব শুনতে পাই। এখন সেই বোঝাপড়াটা কিরকম? সংসদে সংসদ নেতাকে উপস্থিত রেখে আরেকজন সংসদ সদস্য তিনি বলছেন যে ইয়েস, আমি মাননীয় সংসদ সদস্যের পক্ষে, সংসদ নেতার পক্ষে বলবো। এটা উনি দম্ভের সাথে বলছেন।
এইরকম একটা নজিরবিহীন দৃষ্টান্ত বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসির ইতিহাসে আর কখনো আছে কিনা আমার ধারণা নাই, যে সংসদ নেতা উপস্থিত থাকা অবস্থায় সংসদ নেতার পক্ষে আরেকজন বলেন, এবং ভঙ্গিটা এরকম যে আমি সংসদ নেতার পক্ষে বলবো, এরপর যদি সংসদ নেতা বলতে মন চায় বলবে, এইভাবেই কিন্তু বলেছেন। তো এইরকম একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি বিএনপি আমাদেরকে উপহার দিচ্ছে, আমরা বিএনপিকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই। আলোচনাটা এসেছে যে বিএনপির কিন্তু একটা ব্যারাম আছে, বিরাট ব্যারাম। আওয়ামী লীগ যে আওয়ামী লীগ হয়ে উঠলো, এরকম একটা দানব ফ্যাসিবাদী হয়ে উঠলো, এটা নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ মানে গত 15-17 বছর ধরে হয়ে আসছে। কিন্তু একটা কথা কিন্তু আমরা বলি না, সেটা হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগ করেছে আসলে বিএনপি। এই কথাটা স্পষ্ট হয়ে বলতে হবে যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ এরকম একটা দানব হয়ে উঠতে পারলো, এটা আসলে বিএনপির কারণে। কেন? কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা সফল বিএনপি, আর বিএনপি হচ্ছে একটা ব্যর্থ আওয়ামী লীগ। কিভাবে আমি একটু ব্যাখ্যা করি। আওয়ামী লীগ কেন সফল বিএনপি? বিএনপি যে রাস্তাগুলো দেখিয়েছে 96 সালে, 2006 সালে, সেগুলোই কিন্তু আওয়ামী লীগ করেছে, মানে যেটা বিএনপি রাস্তা দেখিয়ে বিএনপি করতে পারে নাই। যেমন ধরেন 96 সালে তারা দলীয় সরকার নির্বাচন করলো, 12 দিন টিকতে পারলো না। 2006 সালের ওই যে বিচারপতির বয়স বাড়ানো নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ম্যানিপুলেশন করা, সেটাও লগি পয়সা ডেকে আনলো বাংলাদেশে, এবং আওয়ামী লীগের 17 বছর ফাঁসিবাদ ডেকে আনলো। মানে বিএনপি ক্ষমতাটা কুক্ষিগত করতে চায় কিন্তু পারে না। আর আওয়ামী লীগ ওই দেখানো রাস্তায়, ওই যে আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় এসে ঠিকই তত্ত্বাবধায়ক বাতিল করে দিল, আউটরাইট বাতিল করে দিল, কোনো সমস্যা নেই আওয়ামী লীগের। সারা দেশের মানে তখন সিভিল সোসাইটি তাকে সমর্থন জানিয়েছে। ফলে এই কারণে আমি বলছি যে আওয়ামী লীগ হচ্ছে একটি সফল বিএনপি। এখন ওই সফল বিএনপির পরিণতি কিন্তু খুব খারাপ হয়েছে, আর ব্যর্থ আওয়ামী লীগকে এটা মনে রাখতে হবে, মানে ব্যর্থ আওয়ামী লীগ মানে বিএনপিকে এটা মনে রাখতে হবে যে পরিণতি ভালো হয়নি। আর ফাহিম মাসুদ ভাই যে কথাটা বলে গেছেন, এটাই আসলে আসল মতলব। যে অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিচ্ছে, এর পেছনে আসল মতলব হচ্ছে 2023 সালের নির্বাচন। তারা আবারও ওই ক্ষমতা হস্তান্তরের মুহূর্তে একটা বড়সড় ঝামেলা পাকাবে, এটাই হচ্ছে বিএনপির পরিকল্পনা, এবং সেই জন্যই তারা এখন রাস্তা ক্লিয়ার করছে। যে অধ্যাদেশগুলো ইতিমধ্যে তারা বাতিল করেছে, বাংলাদেশের এই পুরো সংস্কার, পলিটিক্যাল সংস্কারের 40% ইতিমধ্যেই কবর রচিত হয়ে গেছে বিএনপির কারণে। মানে ওই যে মানবাধিকার অধ্যাদেশ, এটা কিন্তু এই যে গুম, দুদক, তারপরে আপনার জুলাই দায় মুক্তির অধ্যাদেশ, এগুলো সবগুলো মারালো। মানে মানবাধিকার অধ্যাদেশ যদি না থাকে, এগুলো একটাও থাকবে না। জুলাই অধ্যাদেশ নিয়ে আপনাদের একটা কথা বলি, আমরা বিএনপিকে সাধুবাদ জানিয়েছি, অনেকে খুশি হয়েছে বা অনেকে আসলে হয়তো স্বস্তি পেয়েছে যে জুলাই দায় মুক্তিটা অন্তত বিএনপি দিয়েছে। কিন্তু সেখানেও তারা একটা খুবই সূক্ষ্ম মানে ঝামেলা করে রেখেছে। সেটা কি? ওখানে জুলাই দায় মুক্তির অধ্যাদেশে বলা আছে যে পুলিশের সাথে জুলাই মাসে যে এনকাউন্টার, সেটা আসলে দুই ভাবে, একটা হচ্ছে রাজনৈতিক প্রতিরোধ এবং আরেকটা হচ্ছে সাধারণ ফৌজদারি অপরাধ। যদি মানবাধিকারের নতুন অধ্যাদেশটা পাশ হতো, তাহলে কোনটা সাধারণ অপরাধ আর কোনটা রাজনৈতিক প্রতিরোধ, এটা ঠিক করতো এই স্বাধীন মানবাধিকার কমিশন। কিন্তু সেই মানবাধিকার অধ্যাদেশটা যখন বাতিল করে দেওয়া হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে পুরনো 2009 সালের মানবাধিকার আইনটা আবার ফেরত আসছে। সেই আইনে বলা আছে যে যদি কোনো ঘটনার সাথে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে, সেই ঘটনার তদন্ত বা ব্যবস্থা মানবাধিকার কমিশন নিতে পারবে না। তাহলে কে নেবে? যার বিরুদ্ধে অভিযোগ সেই নেবে, পুলিশ। অর্থাৎ সামনে যদি রাজনৈতিক বিবেচনায় বিএনপি সরকারের মনে হয় এবং পুলিশের মনে হয় যে, কারণ তারাই ঠিক করবে কোনটা রাজনৈতিক প্রতিরোধ এবং কোনটা আপনার ওই সাধারণ অপরাধ। ফলে যদি কাউকে তারা নাজেহাল করতে চায়, বিরোধী মতকে এই ধারাটা দিয়ে তারা নাজেহাল করতে পারবে। সেই সূক্ষ্ম ফাঁকটা কিন্তু এমনকি যে অধ্যাদেশটাকে তারা গ্রহণ করছে সেখানেও রেখে দিচ্ছে, আর যেগুলো বাতিল করছে সেগুলো কথা তো বলাই বাহুল্য। ফলে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে তারা দায় মুক্তি দিচ্ছে, কিন্তু এটাতে আমাদের স্বস্তি পাওয়ার কোনো কারণ নাই। এখানে একটা ফাঁক তারা রেখে দিয়েছে। এখন আমরা আসলে ভাবতে পারি না যে এত দ্রুত যে আমাদের যে অর্জন, সেই অর্জন নিয়ে আবার কথা বলতে হবে আজ, এবং সেটা আবার দাবি জানাতে হবে। এটা আমরা ভাবতে পারি না, কিন্তু আমাদের করতে হচ্ছে। আজকের শিরোনাম যদি আপনারা খেয়াল করেন, আমরা খুব পরিকল্পিতভাবে জুলাই সনদ এখানে রাখি নাই। কেন রাখি নাই? কারণ বিভিন্ন প্রোগ্রামে আমরা যাচ্ছি, বিএনপি সংশ্লিষ্ট লোকদের সাথে দেখা হচ্ছে, তাদের সবার হাতে হাতে জুলাই সনদ। মানে কি এক বাংলাদেশে আসলাম, এখন বিএনপি সবচেয়ে বেশি জুলাই সনদের মানে আপহোল্ডার হয়ে গেছে। দেখি যে তাদের সবার হাতে জুলাই সনদ। ঘটনা কি? কারণ তারা আসলে গণভোট বাস্তবায়ন করবে না, তারা আসলে অধ্যাদেশ বাতিল করে দেবে, এই জন্য তারা জুলাই সনদের এটা দেখায়। কিন্তু গণভোট যদি আপনি বাস্তবায়ন করেন, জুলাই সনদ কিন্তু অটোমেটিক্যালি বাস্তবায়ন হয়ে যায়। এই জন্য আমরা আর জুলাই সনদ বাস্তবায়ন করেন এই দাবি করি না। আপনি গণভোটকে রেখে দিতে চাচ্ছেন। আচ্ছা, বিএনপি বলছে ওই কুইনাইন নাকি খাওয়ানো হয়েছে। আপনারা শুনছেন না স্যারের মুখে, স্যার সালাউদ্দিন আমাদের মুখে, যে আমাদেরকে কুইনাইন খাওয়াইছেন আপনারা, বলেছেন না? আরে ভাই, এমন জ্বর আসছিল কুইনাইন না খাওয়ার উপায় কি? এখন জ্বর সেরে গেছে, আপনি ভুলে গেছেন যে কুইনাইনটা কেন খাওয়াইতে হয়েছিল। আপনিও তখন কুইনাইনের পক্ষেই ছিলেন। এবং এই যে এখন গণভোটটাকে তারা বাতিল করে দিতে চাচ্ছে, বা গণভোট তারা মানবে না, গণভোট অধ্যাদেশটা, আমরা কিন্তু গণভোট অধ্যাদেশ নিয়ে কথাই বলতেছি না, যে গণভোট অধ্যাদেশ তারা বাতিল করে দিচ্ছে। এই গণভোট অধ্যাদেশ বাতিল করে দেওয়ার মাধ্যমে আসলে গণভোটকে তারা বাতিল করে দিচ্ছে। এবং জুলাই সনদ এখন তারা বলছে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু ইতিমধ্যেই জুলাই সনদকে তারা ভায়োলেট করা শুরু করেছে, যার একটা প্রমাণ হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয়।
এটার ব্যাপারে তাদের কোনো নোটিফিকেশন ছিল না, তো তারা এটা বাস্তবায়ন করবে না, মানে অলরেডি করে নাই, অধ্যাদেশ বাতিল করে দিয়েছে তারা। পুলিশ কমিশন, যেটার কথা মনিরা শারমিন বলেছেন, সেই পুলিশ কমিশনের ওই আইজিপির যে সুপারিশ করার বিধান ছিল সেটাকে তারা বাতিল করে দিয়েছে। মানে যেটা অন্তর্বর্তী সরকারের আমলে প্রণীত হয়েছিল যে পুলিশ অধ্যাদেশটা, সেটা ইতিমধ্যে অত্যন্ত দুর্বল একটা অধ্যাদেশ ছিল। সেই দুর্বল অধ্যাদেশকে তারা জাস্ট ওটা রাখবে না, এই কারণে তারা এইটুকুকে ওই আইজিপির নিয়োগের যে সুপারিশ সেটাকে বাতিল করে দিয়ে এখন হচ্ছে আপনার পুরো কর্তৃত্ব, মানে একজন দলদাস আইজিপি বসাবে, এটাই তাদের নিয়ত। এবং এটার প্রমাণটা তারা কোথায় রাখছে? একেবারে সিলি ক্রিকেটের মতো একটা বিষয়, যেখানে বিসিবি, সেখানে তাদের স্থায়ী কমিটির 3 জন হেভিওয়েট নেতার পুত্রকে বসাতে হচ্ছে তাদের। দিস ইজ বিএনপি। এবং আমি দাবি জানিয়েছি, যেহেতু আপনারা বিসিবিকে পিসিবি বানিয়ে ফেলেছেন, মানে পারিবারিক ক্রিকেট বোর্ড, স্থায়ী কমিটির বাকি যারা মেম্বার আছেন তাদের ছেলে মেয়েদেরকে কেন বঞ্চিত করছেন? তাদেরকেও দেন, তাদেরকেও এই পিসিবি দিয়ে একটা একাদশ করে ফেলেন। এটাই হচ্ছে, হ্যাঁ, তাদের সাথে বৈষম্য হচ্ছে, যাদেরকে আপনারা দিলেন না। মানে স্থায়ী কমিটি যে সকল মেম্বারদের ছেলেমেয়েরা জায়গা পেল না, তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমি তাদের হয়ে বলছি যে আপনারা বাকিদেরকেও এখানে দেন। এবং হ্যাঁ, এখানে আবার এই যে একজনকে রেখেছে, আপনারা দেখেন আমাদের অনেক প্রিয় রাসনা ইমাম আপা, তাকে কিন্তু এখন ববি হাজ্জাজের স্ত্রী হয়ে যেতে হয়েছে। মানে উনি ববি হাজ্জাজের স্ত্রী ডেফিনেটলি, কিন্তু এটা কিন্তু ওনার সামাজিক পরিচয় না। উনি একজন ব্যারিস্টার, উনি একজন আইন বিশেষজ্ঞ। এখন এই বিএনপি খপ্পরে পড়ে, মানে মানুষ ওই যে বলে না যে মানুষ বিপদ কেটে গেলে বিএনপি হয়ে যায়, এখন উনারা যে বিএনপি খপ্পরে পড়ছেন, এই বিএনপি খপ্পরে পড়ার কারণে উনার যে এতদিনকার প্রফেশনাল লাইফ, উনার যে এতদিনকার সামাজিক লাইফ, উনার যে সামাজিক মর্যাদা, সমস্ত কিছু এখন ববি হাজ্জাজের স্ত্রী হয়ে গেছে। এবং উনি এটা কেন মেনে নিয়েছেন আমি খুবই আশ্চর্য হয়েছি। আমি রাসনা ইমামের প্রতি আহ্বান জানাবো যে আপনি এই অপমানটা মেনে নিয়েন না, আপনি ওখান থেকে বের হয়ে আসেন। কারণ ওখানে আপনাকে ববি হাজ্জাজের স্ত্রী কোটায় রাখা হয়েছে, এটা আপনার জায়গা না। আপনি ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি না। আপনার আরো বিএনপি যদি আপনার মর্যাদা বুঝতো, তাহলে আপনাকে আরো গুরুত্বপূর্ণ জায়গায় দিত, যেটা আপনি ডিজার্ভ করেন। কিন্তু আপনাকে রেখেছে কোথায়? ওই যে নারী হিসেবে নারী কোটা দেখাবে যে হ্যাঁ আমরা একজন নারীকে রেখেছি, সেই জন্য তারা আসলে বিসিবির ওই পরিচালনা কমিটির সদস্য হিসেবে আপনাকে আসলে এর মধ্যে দিয়ে আপনার মর্যাদাকে তারা ভুলুণ্ঠিত করছে। এটা রাষ্ট্রীয় মা বাবা বুঝবেন না, এটা আমরা বিশ্বাস করতে চাই না। ফলে তার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনি এটা থেকে বের হয়ে আসেন, যদি আপনার আত্মমর্যাদা থাকে। তো আমাদের বাকি বক্তারা কথা বলবেন, এবং আমাদের এটা আমরা আপনাদের কথা দিচ্ছি, সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ধারাবাহিকভাবে আমরা এই ইস্যুটা কোনোদিনই ছাড়বো না, যে গণভোট, বিএনপি যে গণভোটটা আজকে নাই করে দিতে চাচ্ছে, সেই গণভোটটা বিএনপি নাই করে দিয়ে, এবং আপনার তারেক রহমান সাহেবের জেস্টার পলিটিক্স দিয়ে, নির্বাক জেস্টার পলিটিক্স দিয়ে তিনি পার পাবেন, এটা আমরা বিশ্বাস করি না। যদি প্রশ্ন করেন কেন, আমি উত্তর দিচ্ছি। প্রশ্নটা হলো এরকম যে আপনি যেহেতু সংবিধান পালন করতেছেন, তাহলে সংবিধান মোতাবেক চলবেন। যেই কথাটা পার্লামেন্টে রিপিট হয়েছে যে 4-এর ক মোতাবেক অফিস আদালত সর্বত্র শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি তোলার কথা, এবং 6ষ্ঠ তফসিল মোতাবেক স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, উনি বললেন যে সেই জন্যই তো আমরা সংশোধনটা চাই। তার মানে সংশোধন করে বাতিল করবেন। আই ডু এডমিট, আপনি সংশোধন করে বাতিল করবেন, কিন্তু আপনার জানা উচিত যেহেতু আপনি আইনের টিচার, অলরেডি এখানে তুষার বলে গেছে যিনি আমাদের সবার স্যার, তো উনি যেহেতু আইনের শিক্ষক, ওনাকে জানতে হবে যে ফৌজদারি অপরাধের কোনো তামাদি হয় না। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার বিচার কবে হয়েছিল? আপনারা জানেন 71-এর মুক্তিযুদ্ধের অপরাধের জন্য বা মানবতা বিরোধী অপরাধ যারা করছে তাদের বিচার কবে হয়েছিল? তার মানে এটা তামাদি হয় না। আপনি কবে সংশোধন করে বাতিল করবেন সেটা পরের কথা, কিন্তু এখন পর্যন্ত যে আপনারা সংবিধান লঙ্ঘন করতেছেন, এই আইনের আওতায় আপনাদেরকে যে কোনো লোক পরবর্তীতে ক্ষমতায় এসে আপনাদেরকে ক্রিমিনাল অপরাধ হিসাবে দাঁড়া করতে পারবে। এটা মানে হচ্ছে যে আপনি সংবিধান মানছেন না। এখন সংবিধান না মেনে চলছেন কিভাবে? 2/3 মেজরিটি। বেশ পাচ্ছে যে 2/3 মেজরিটি এমন একটা জিনিস, আপনি কি দেশ করবেন না দল করবেন, এবং দল গড়ে আপনি কি ব্যক্তি করবেন কিনা, বিষয়গুলো এখানে। আমি একটা সিম্পল কথা বলি, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিএনপি যে 31 দফা, তার পয়লা দফায় ছিল সংবিধান সংস্কার কমিশন, অথচ পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন সংবিধান সংস্কার হয় না। উনি বলেছেন কি? উনি বলেছেন যে সংবিধান স্থগিত হয়, সংবিধান সংশোধন হয়, সংবিধান বাতিল হয়, কিন্তু সংস্কার হয় না। তো ওনার 31 দফার মধ্যে সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংশোধন কমিশন ছিল না কেন? তার মানে সংস্কার হয়। আর যদি বলেন যে সংস্কার হয় না, তাহলে আপনি তো ভুল লিখে দিলেন আমার কাছে, আপনি জানেন না। তারপরে যখন আপনি আসছেন নির্বাচন ইস্তেহার দিয়েছেন, সেখানে এক আর করতে সেখানে বলা হয়েছে সংবিধান সংস্কার করবেন। আপনি সংবিধান সংস্কারের কথা তো আপনারাই বলেছেন, আর জুলাই সনদের সংবিধান সংস্কারের কথা আসছে, তো সব জায়গায় তো সংবিধান সংস্কারের কথা আসছে। এবার আসেন আপনারা এটা মানছেন না। ইয়েস, আপনি না মানলে কিছু আসে যায় না, কারণ 2/3 মেজরিটি, এটাই বাংলাদেশ। আপনি একবার 2/3 মেজরিটি পাওয়ার মানে হচ্ছে আপনি সব আইনের ঊর্ধ্বে।
কিন্তু একবার চক্ষু বন্ধ করে চিন্তা করেন, 80 বছর বয়স, 78 বছর বয়স, 85 বছর বয়স, রাষ্ট্রে চালনা করতে করতে জীবন শেষ করে ফেলেছে, 40 বছর 50 বছর যাবত রাজনীতি করতেছে, কারাগারে কেন? জীবনের শেষ পর্যায়ে এত রাজনৈতিক অবদান আপনাদের, দেশ গড়লেন, সবকিছু মানে শুধুই দেশ গড়লেন, দেশের জন্য জীবন বিসর্জন দিলেন, কারাগারে কেন? দেশের জন্য যারা জীবন দেয় বা দেশের জন্য যারা কাজ করে, হয় তারা শহীদ হয়ে যায়, আর নয় বেঁচে থেকে পান্তা পাতার ওই মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খায়। এর মাঝখানে যারা তা বাতিল করা হচ্ছে। সুতরাং সিম্পল আমি বলতে চাই, সবশেষে যে জায়গাতে এই অধ্যাদেশের সাথে সম্পর্ক দুই পক্ষ বাঁচার, রাষ্ট্র পরে, আগে নিজে বাঁচবেন। আপনি যদি মুরগিকে প্রশ্ন করা হয়েছিল যে হে মুরগি বলতো তোর বেশি মায়া না তোর বাচ্চার জন্য বেশি মায়া, বললো আমার বাচ্চার জন্য খুব মায়া। তখন গরম তাওয়ার উপরে মুরগি এবং তার দুটো বাচ্চাকে ছেড়ে দেওয়া হইল। একটু পরে দুই পায়ের নিচে দুটো বাচ্চা নিয়ে মুরগির উপরে দাঁড়িয়ে থাকলো। অর্থাৎ নিজের চেয়ে কাউকে কেউ বেশি ভালোবাসে না, পৃথিবীতে আপনাকে বেশি কেউ ভালোবাসে না। প্রতিবেশী রাষ্ট্র বলেন, অন্য রাষ্ট্র বলেন, যে কোনো রাষ্ট্র বলেন, আগে তার যার যার দেশ। ব্যতিক্রম শুধু আমরা শুধু আমাদের দেশ ভাবি না, আমরা আমাদের ব্যক্তিদেরকে ভাবি। এই ব্যক্তিদেরকে যখন ভাবি, আমি একজন সচিবকে প্রশ্ন করছিলাম, রিটায়ার্ড সচিব, তার বাসায় অনেকদিন আগে, যে আমি আপনার বাসায় ঢোকার সময় দেখলাম যে রাস্তাঘাটে ভাঙাচুরা, আপনি তো দীর্ঘদিন সরকারের দায়িত্বে ছিলেন, রাস্তাঘাট ভাঙাচুরা, স্ট্রিট ল্যাম্প নাই, কিন্তু আপনার ভিতরে তো রাজপ্রাসাদের মতো। তখন সে বলতেছে সেটা তো আমরা বুঝতে পারবো না, যারা কাজ করেছে তারা। আমি না, ওই রাস্তার যে টাকা, স্ট্রিট ল্যাম্পের যে টাকা, সেই টাকা আপনার বাড়িতে, এই জন্য রাস্তার এই দুরবস্থা। সুতরাং আপনি যখন ব্যস্ত থাকেন, দেশবাসী তখন দুর্যোগে থাকে। আর আমি যখন আপনার প্রাসাদের ভিতরে ঢুকতে চাই, তখন ওই ভাঙা রাস্তা পার হয়ে আসি। এর মানে হচ্ছে জান্নাতে প্রবেশ করার পথ সত্যিই বন্ধু। তো বিষয়টা হলো এরকম, আপনাদের দেশটাকে নষ্ট করেন। কেন বলছি কথাটা? বাংলাদেশের 53 বছর যাবত আমি না বললেও এরশাদ সাহেবের পরের থেকে দেখবো যে বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত, আমলা এবং সাধারণ জনগণ। আর আমলার সাথে যোগ দেয় কারা? সাধারণ জনগণ তাদেরকে নির্বাচন করে পার্লামেন্টে পাঠায়। তখন আমলা আর ওই সরকারের প্রতিনিধি একত্র হয়ে যায় তারা ইসরায়েল, আর দেশের বাকি জনগণ হল ফিলিস্তিন। দীর্ঘ 53 বছর বলে তাই দেখছি, যেখানে সরকার যাবেন জনগণের প্রতিনিধি হয়ে, সেখানে গিয়ে তারা আমলাদের সাথে আঘাত করেন। ভাইস ভার্সা, তোরা তোদের মতো চলবি, আমাকে শুধু ক্ষমতায় রাখবি। আমরা ইসরায়েল, 17 লক্ষ লোক ইসরায়েল, 17 কোটি লোক হইল ফিলিস্তিন। এইভাবে চলে আসছে বাংলাদেশ। এখন দুই পক্ষের বাঁচার উপায় কি? দুই পক্ষ মানে কাদেরকে বলছি আমি? দুই পক্ষ বলতে ছাত্র আন্দোলন করেছে, তাদেরকে নাকি আবার ইন্ডেমনিটি দিবে। আর ইন্ডেমনিটি মানে কি? দায়মুক্তি। দায়মুক্তি মানে আমি অপরাধ করছি, আমি অপরাধ তো করি নাই। কারণ আমি তো সরকার ব্যাপার চেয়েছি, আপনার সবাই চেয়েছেন। বিএনপি যারা ক্ষমতায়, তারা নাকি ধান খেতে ঘুমিয়েছে, তাদের বিরুদ্ধে 1 লক্ষ মামলা, তাদের বহু লোক গুম হয়েছে, খুন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো সেই খুনের ভিকটিম তো আপনারা, গুমের ভিকটিম আপনারা। তাহলে আপনাদের এত গরিমসি কেন এটা করতে? তাহলে আপনি যাদেরকে দায় মুক্তি দিচ্ছেন, সেখানে নাম আসবে কাদের? যেগুলো আমরা চিনি, অন্তত সবের ছেলে পেলের নাম আসবে, বাকিগুলো একটা আসবে না। এই এদেরকে দায় মুক্তি দেওয়ার মানে হচ্ছে তোমরা একটা অপরাধ করছো। আমি জানতে চাই সংসদে যদি সাহস থাকে, যদি আপনার মনে করেন এরকম অধিকার থাকে, পার্লামেন্টের প্রস্তাব উত্থাপন করেন কালকে সরকারের পক্ষ থেকে অথবা বিরোধী দলের পক্ষ থেকে, যে জুলাইতে যে ঘটনাটা ঘটছিল, সেই ঘটনা সন্ত্রাসী ঘটনা, সেই ঘটনাটা কি মানে কি সরকারি ঘটনা বা সন্ত্রাসী ঘটনা কিনা, এই ব্যাপারে প্রস্তাব আনেন। আমরা দেখতে চাই পার্লামেন্টে পাশ করে কিভাবে হয়। যদি এটা না হয়, তাহলে তো আমার দায় মুক্তির বিষয় নাই। আর দায় মুক্তির বিষয় হচ্ছে যে আমি একটা অপরাধ করেছি, আমাকে দায় দেওয়া হইল। আমরা তো ইন্ডেমনিটি বিল যাকে বলে, ইন্ডেমনিটি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরেও দেওয়া হয়েছিল। ইন্ডেমনিটিতে কিচ্ছু আসে যায় না। একবার সরকার আসলে আপনার বয়স 70 হলো, ওই আসিফ মাহমুদের বয়স 70 হোক, তাকে নিয়ে আমি ঝুলিয়ে দিব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দায় মুক্তিটা কিসের? আমার তো দায় নাই। আমি দেশকে মুক্ত করেছি, জনগণকে মুক্তি দিয়েছি, সেটার জন্য যদি আমার দায় মুক্তি সনদ নিতে হয়, ওইটা ট্র্যাজেডি। এইবার আসেন, যারা এটা হলো ছাত্রদের জন্য, তাদের দায় মুক্তি, অর্থাৎ তাদের মুক্তি পাওয়া দরকার।
আবার সরকারে যারা আছেন তাদেরও মুক্তি পাওয়া দরকার। একটু আগে বলেছি, আপনি সংবিধান ভায়োলেট করতেছেন। আপনি কালকে সংবিধান ঠিক করে ফেললেও, বঙ্গবন্ধুর জাতির পিতা হিসাবে বাদ দিলেও, স্বাধীন ঘোষক হিসাবে বাদ দেন এবং ছবি ঝুলাবেন না কালকে থেকে, কিন্তু এই সরকার 17ই ফেব্রুয়ারি আপনার ওত নিয়েছেন, সেই থেকে এ পর্যন্ত যে চলমান অপরাধ করেছেন, সংবিধান ভায়োলেট করছেন, সেটার জন্য শাস্তি পেতে হবে। যদি 25 বছর পর, 50 বছর পরেও আওয়ামী লীগের কোনো নাতি পুতি কেউ ফেরত আসে, আপনাদের বয়স 101 বছর হলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সুতরাং এই দুই পক্ষের মুক্তির পথ একটাই, সেটা হলো গণভোট। এই যে গণভোট আসছে, সেই গণভোটের মাধ্যমে আপনারা যদি জুলাই সনদে বাস্তবায়ন করেন এবং বাস্তবায়ন করে যদি আপনারা সংস্কার পরিষদ বানান এবং ঢোকেন, তাহলে আপনাদের মুক্তি। এখন বলতে পারেন, বলতেছে যে গণভোট অধ্যাদেশ বাতিল। গণভোট অধ্যাদেশ বাতিল করলে কিছু আসে যায় না। গণভোট অধ্যাদেশের ফলটা চলে আসছে, অর্থাৎ গণভোট, এই গণভোটের রেজাল্ট আমরা পেয়ে গেছি, গণভোটের ফলাফল নিয়ে গেছি, ওটা ইমম্যাটেরিয়াল। আপনার গণভোটের আলোকে কাজ করবেন। যদি প্রশ্ন করেন কিভাবে কাজ করবেন, তাহলে বলা যায় 3 দলীয় জোটের রূপরেখা। আপনারা ঐক্যমত্য হইলেই হয়ে যাবে, এটা জটিল কিছু না। আপনাদের যখন গায়ের জোরে এটা করতেছেন, একইভাবে আপনারা মেনে নেন, তাহলে আপনার সব পক্ষ মুক্তি পাবেন। আমরা একটু পার্লামেন্টে 2 দিন আগে একটা কথা শুনেছি যে জেনজি যারা, তারা যাতে জেন জামাত না হয়ে যান। আমি হাস্যকর মনে হয় কথাবার্তাগুলো। আপনি পাশে বসলেই যদি মানে জেনজিরা জেন জামাত হয়ে যায়, তাহলে আপনারা বলেন তো, জামাতকে নিয়ে আপনারা মন্ত্রী বানিয়েছিলেন, আপনারা জামাত হয়েছেন নাকি জামাত বিএনপি হয়েছে? আবার যখন 3 দলীয় জোটের রূপরেখা মোতাবেক আওয়ামী লীগ জামাতকে নিয়ে আন্দোলন করেছে, জামাত আওয়ামী লীগ হয়েছে না আওয়ামী লীগ জামাত হয়েছে? এত সস্তা কথা বলেন কেন? পার্লামেন্ট এত সস্তা জায়গা না। 3 নম্বর হইল, আপনাদের প্রতিশ্রুতি দিছিলেন নির্বাচনের আগে গণভোট ইত্যাদি ইত্যাদি সবকিছু মেনে নিয়ে, কি করবেন? সবশেষে এটাই করবো যে 2 পক্ষ বাঁচার লড়াই। যারা দায়মুক্ত দিতে চান সেই ছাত্র সমাজ আজকে যারা এনসিপি করছে, আর আপনারা যে সংবিধান ভায়োলেট করতেছেন, এই 2 পক্ষের বাঁচার একটাই পথ, সেটা হইল গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন। নয়তো সময়ের ব্যবধানে কনসিকুয়েন্স ভোগ করতে হবে। ভোগ করতেছে 15 বছর শাসন করা আওয়ামী লীগের। দেখছি যে বিএনপি সরকার গঠনের মাত্র 2 মাসের মাথায় এই ফোরামে যারা আছেন সবাইকে নেমে আসতে কিংবা কথা বলতে বাধ্য করছে। যেটা আওয়ামী লীগকে আমরা দেখেছি, তারা আস্তে আস্তে এই পর্যায়ে উপনীত হয়েছিল, কিন্তু বিএনপি খুব দ্রুতই তারা তাদের সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি সমসাময়িক কিছু বিষয়, যেমন 28 জন বিচারককে শোকজ দেওয়া হয়েছে, আপনারা সবাই দেখেছেন, কিন্তু পেছনের কারণটা হয়তো অনেকেই জানেন না। বিচারকগণ তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু ডিসকাশন করছিলেন, যেটা স্ক্রিনশট সরকারের পছন্দ হয় নাই। ফলে সরকার তাদেরকে ওই স্ক্রিনশটের ভিত্তিতে শোকজ দিয়ে বোঝালেন যে রায় তো আমাদের পছন্দের বাইরে দিতেই পারবেন না, আপনারা নিজেদের মধ্যে কোনো আলোচনা বা টেক্সটিংও করতে পারবেন না, সরকারের যেটা পছন্দ হবে না। তো এটা একটা ইন্ডিকেশন যে আগামীতে বাংলাদেশের বিচার বিভাগ কিভাবে চলতে যাচ্ছে। আমরা দেখছি যে ফেসবুকে পোস্ট করার জন্য আবার গ্রেফতার শুরু হয়ে গেছে। এটা আমরা 2 বছর পরে আবার নতুন করে দেখছি, যেটা আমরা 2 বছর আগে দেখতাম। আমাদের জাতীয় নাগরিক পার্টিরও একজন অঙ্গ সংগঠনের একজন শাখার যুগ্ম সদস্য সচিবকে গ্রেফতার করা হয়েছে, এবং বেশিরভাগ ঘটনাই ঘটছে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখালেখি করার ফলে। তো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে আপনার বিরুদ্ধে যদি কিছু লেখা না যায়, তাহলে আপনি সরাসরি দাঁড়িয়ে এটা বলে দেন যে আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, লিখলে গ্রেফতার করা হবে, অথবা একটা আইন করে দেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বহুমুখী নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, কোনো কথা বলা যাবে না, স্যাটারও করা যাবে না। যদিও আপনি উত্তর দিবেন কিনা জানি না, এটাও হয়তো সালাউদ্দিন ভাই উত্তর দিতে পারেন। সালাউদ্দিন ভাইয়ের প্রসঙ্গ যেহেতু আসলো, তিনি আজকে সংসদে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন, যে বিসিবি নির্বাচনের বিষয়ে অনেকেই বলছেন, কথা প্রসঙ্গে আসছে। তিনি বলেছেন যে আগের নির্বাচনের সময় কাউন্সিলর আনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করা হয়েছে। তো সেখানে সালাউদ্দিন ভাইয়ের কোনো সংবিধানের প্রয়োজন নাই, কারণ বিসিবির একটা কনস্টিটিউশন আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, 13 পৃষ্ঠার একটা ছোট কনস্টিটিউশন। সালাউদ্দিন ভাই যদি বাংলাদেশের সংবিধানের পাশাপাশি সেটা একটু পড়তেন, তাহলে বুঝতে পারতেন যে আমরা কাউন্সিলর গুলো তখন আনা হয়েছিল সংবিধান কমিটি সেখান থেকে, কিন্তু তারা চেয়েছিল তাদের যে ছেলেরা এখন বিসিবিতে বসেছেন তাদের নামগুলো পাঠানো, যাদের স্পোর্টসের সাথে কোনো সম্পর্ক নেই, সংবিধান অনুযায়ী তাদের সেখানে আসার কোনো এখতিয়ার বা তাদের একটা নাম পাঠানোর কোনো এখতিয়ার আসলে ডিসিদের ছিল না। তো ওনাদের সংবিধানের বিষয়গুলো আসলে খুবই সিলেক্টিভ। আমাদের একজন সমালোচক মাত্রই বলে গেলেন যে বাংলাদেশের সংবিধানের বিষয়গুলো খুব সিলেক্টিভ ভাবেই
মানছে। আমরা দেখেছি যে সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা একজনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে, একদিনের মধ্যে বদলি করে দেওয়া ভার্সন। আমি মনে করি যে জুলাই সনদের জায়গায় এসেছে। আমরা সংবিধান পুনর্লিখনের কথা বলেছিলাম এবং এখানে আরেকজন ছিলেন বদির আলম মজুমদার স্যার, আলিরাজ স্যার, তিনি ছিলেন ঐক্যমত্য কমিশনের দায়িত্বে। সংবিধান পুনর্লিখনের একটা উদ্যোগের জায়গা ছিল, সেটা পরবর্তীতে আর হয়ে ওঠে নাই। কিন্তু এখন আমরা এমন একটা পর্যায়ে উপনীত হয়েছি যে আমাদের ওই রিডিউসড কিংবা কম্প্রোমাইজড ভার্সনটাও বাস্তবায়ন করতে গিয়ে আমরা সেটা করতে পারছি না, এবং বিএনপি সরকার সেটাকে পুরোপুরি তাদের যেই নির্বাচনের পূর্বেকার সময়ের পজিশন সেখান থেকে পাল্টে নিয়ে এখন পুরোপুরি সেটা বাতিল করে দেয়া, ইভেন যেই অধ্যাদেশগুলো সরকারের ক্ষমতাকেও কমায় না সেই অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মতো খুব নিরীহ অধ্যাদেশ, যেটা আর্থিক খাতের জন্য কিংবা যেটার সাথে রাজনৈতিক কিংবা সংবিধানের কোনো ধরনের সম্পর্ক নাই, সেগুলোকেও তারা বাতিল করে দিচ্ছে। তো আমরা আসলে হচ্ছে এবং আমাদের এই সংসদের প্রতি জনগণের খুব আগ্রহ। 17 বছর ধরে জনগণ, 17 বছর না প্রায় 20 বছর ধরে জনগণ সংসদে প্রাণবন্ত আলাপ আলোচনা শোনে নাই, এবং সেই কারণে মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছিল এবং মানুষ সংসদকে ফলো করছে, সংসদ অধিবেশন শুনছে, আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু কার্যত 2/3 পাওয়ার ফলে এই সংসদ একটা অকার্যকর সংসদ হয়ে গেছে। তো সংসদে আমাদের প্রতিনিধিরা নিরীহ সংসদ সদস্যের মতো কথাই বলতে পারছেন, কিন্তু সেটার কোনো রিফ্লেকশন কিংবা সেটার কোনো বাস্তবায়ন আসলে এই সংসদের মধ্য থেকে জনগণের পক্ষে কোনো রায় আসা আদতে সম্ভব না। ফলে আপনারা দেখবেন যে বিরোধী দল হিসেবে, বিরোধী জোট হিসেবে আমাদেরকেও রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে। আগামী 4 দিন আমাদের, আগামীকাল থেকে 4 দিনের কর্মসূচি আছে। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো যে আপনারা আমাদের কর্মসূচির সাথে যুক্ত হন, এবং এই যে আজকের যে আলোচনা, এরকম আরো আলোচনা চলছে, বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে, এবং আমাদের যে সিভিল সোসাইটির প্রতিনিধিরা আছেন তারা খুব সরব আছেন। এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে বিএনপি যদি ভাবে যে তারা এই যা ইচ্ছা তাই করে পার পেয়ে যাবেন, সেটা সম্ভবত হবে না। কারণ আমি দেখছি যে যেভাবে খুব দ্রুত অধ্যাদেশগুলো বাতিলের ঘটনায় বাংলাদেশের সর্বস্তরের মানুষ, সিভিল সোসাইটির প্রতিনিধিরা সবাই কথা বলছেন এবং আওয়াজ তুলছেন, এটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবর্তন বলে আমি মনে করি। এবং বারবার বলা হয় যে গণঅভ্যুত্থান তো আর প্রতিদিন হয় না, কিন্তু জনগণের পিপলস উইল যদি ডিউ থেকে যায় তাহলে সেটা প্রতিষ্ঠিত হয়। সেটা সময়, সেটা হয়তো আজ হবে না, কাল হবে, কাল হবে না, পরশু হবে, কিন্তু সেটা প্রতিষ্ঠিত হবেই। আমরা 69-এর গণঅভ্যুত্থান দেখেছি, কিন্তু 69-এর গণঅভ্যুত্থানে যে পিপলস উইল ছিল, 70-এর নির্বাচনে আমরা সেটার প্রতিফলন দেখেছি, কিন্তু সেটা বাস্তবায়ন না করার ফলে 71-এর মুক্তিযুদ্ধ আমাদেরকে দেখতে হয়েছে। ফলে 24-এর গণঅভ্যুত্থানের যে পিপলস উইলের কারণে এই গণঅভ্যুত্থান হয়েছে এবং গণভোটে যেটার প্রতিফলন এসেছে, সেটা যদি বাস্তবায়িত না হয় তাহলে হয়তো আমাদেরকে আবার এরকম কোনো পরিস্থিতি দেখতে হতে পারে। সেটার জন্য নট নেসেসারি যে রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন হবে। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে কোনো রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন হয় নাই। মানুষের মধ্যে এখন অনেক বেশি সচেতনতা তৈরি হয়েছে রাজনীতির বিষয়ে। আমরা বিগত সময়ে দেখেছি যে একটা আই হেট পলিটিক্স কাইন্ড অফ অ্যাপ্রোচ জনগণের মধ্যে, বিশেষ করে ইউথদের মধ্যে ছিল, সেটা এখন আর নাই। ফলে এখন যে আপনারা এগুলো করে বারবার পার পেয়ে যাবেন এই চিন্তা করবেন না। আমরা আশা করি আপনাদেরও শুভবুদ্ধির উদয় হবে এবং আপনারা জনগণের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে একসাথে কিভাবে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেদিকে এগিয়ে যেতে পারবো। এই আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, কারণ আমরা সবসময় এরকম অনুষ্ঠানে গিয়ে কথা বলার সুযোগ পাই না। এখন আমি একজন সাধারণ নাগরিক, আমি সাবেক উপদেষ্টা হতে পারি, কিন্তু এখন একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কিছু উপলব্ধি বলবো। কিন্তু আমার একটা জিনিস আমি বলতে চাই যে অন্তর্বর্তী সরকার যে পরিস্থিতিতে গঠিত হয়েছিল, যে গণ অভ্যুত্থান হয়েছিল, ওইটা তো কোনো সংবিধান মেনে হয়নি।